নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। শনিবার পেশ করা হবে 2025-26 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট। এদিকে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বাজেট পূর্ববর্তী সর্বদলীয় বৈঠক। 31শে জানুয়ারি সংসদে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। পরের দিন অর্থাৎ 1 ফেব্রুয়ারি পেশ করা হবে সাধারণ বাজেট। সোমবার থেকে লোকসভা ও রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণ নিয়ে শুরু হবে আলোচনা। এদিকে অধিবেশন চলাকালীন সময় বিরোধী নেতাদের সহযোগিতা করার জন্য বৃহস্পতিবার আয়োজিত সর্বদলীয় বৈঠকে আবেদন করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। এবারের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে দুই ধাপে। প্রথম ধাপ চলবে 31 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় বৈঠক হবে মোট 9টি। 6 ফেব্রুয়ারি রাজ্যসভায় বিতর্কের জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে 13 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হবে সংসদের উভয় কক্ষ। অধিবেশনের দ্বিতীয় পর্বটি শুরু হবে 10 মার্চ এবং তা চলবে 4 এপ্রিল 2025 পর্যন্ত। এবারের বাজেট হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের টানা অষ্টম বাজেট এবং দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। উল্লেখ করা যেতে পারে, এনডিএর হাল ধরে ফের একবার ক্ষমতায় এসেছে মোদী সরকার। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তাই মোদী সরকার 3.0 বাজেটের দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী। এবারের বাজেটে কর ছাড়ের দিকটিতে সবার আগে নজর থাকবে সকলের। 15 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় মিলবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে অনেকেই। এর ফলে মধ্যবিত্তদের উপর বাড়তি বোঝা কমতে পারে। বাণিজ্য মহলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইতিমধ্যে আয়কর ছাড় নিয়ে একটি প্রস্তাব রেখেছে। তারা চায় আয়কর ছাড় দেওয়া হোক 20 লক্ষ টাকা পর্যন্ত। পেট্রোল ডিজেলের উপর থেকে যদি এক্সাইজ ডিউটি কমানো যায় তাহলে কমতে পারে দাম। ফলে রোজকার জীবনে অনেক বেশি স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। কমতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। বিদ্যুৎ চালিত যানবাহনের উপর এবারের বাজেটে দেওয়া হতে পারে গুরুত্ব। এবারের বাজেটে জিডিপি কতটা বাড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে এমএসএমই এর দিকে থাকবে বিশেষ নজর। ফলে ছোট শিল্প থেকে শুরু করে মাঝারি ধরনের শিল্পগুলি কতটা প্রভাবিত হবে তার দিকে থাকবে সকলের নজর। এর ফলে স্থির হবে আগামী দিনে দেশে কর্মসংস্থান কতটা বাড়বে বা কমবে। করোনা কালের পর ফের ঘুরে দাঁড়িয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। সেদিক থেকে দেখতে হলে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করবে নজর থাকবে সেদিকেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করার 1 মাসের মধ্যে নিজের অজান্তেই টাকা উইথড্র হওয়ার অভিযোগ করলেন গ্রাহক। রানীর বাজারের রনিমা দেবনাথ আগরতলার এইচবি রোডের ইন্ডিয়ান ব্যাংকে 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন 2023 সালে। গত কয়েকদিন ধরে তিনি টাকা তোলার জন্য চেষ্টা করছেন। কয়েকদিন বিভিন্ন কথা বলে ঘোরানোর পর হঠাৎ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেন ফিক্সড ডিপোজিটের 1 মাস পরে নাকি টাকা তোলা হয়ে গেছে। অথচ এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন রনিমা দেবনাথ। বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে থানায়। আমাদের এখন তো টাকা উড়ানি হয়ে গেছে, কি কইরা উড়ানিও ওখানে কই সামনে আজকে আইসি ভরে তারা সকাল 17 বাই করেছে। 1 মাস পরে টাকাটা কেমনে উইথড্র হলো? ফিক্সড টাকা 400 দিন এবং দেখেন এখন আমরা 1 মাস আগে তোলা হয়েছে। 1 মাস ডিসেম্বরের 12 তারিখ 2023 এর ডিসেম্বর 12 তারিখ ফিক্সড করা হয়েছে। না 22 হ্যাঁ 24 তারিখ জানুয়ারি 24 3 তারিখ 2024 3 তারিখ জানুয়ারি মাসে কেমনে টাকাটা উইথড্র হলো? কত তারিখ ঘটনার কথা? এটা 15 জানুয়ারি মানে ডেট ওনার আগে তোলা হয়েছে। 1 মাস পরে টাকাটা উইথড্র হয়ে গেছে। জমা দেওয়ার 1 মাস পরে টাকাটা উইথড্র হয়েছে। 1 মাস পরে জমা দেওয়ার 1 মাস পরে। হ্যাঁ। ত্রিপুরার অর্থনীতি সুপরিচালিত এবং রাজ্যের আর্থিক অবস্থা সুদৃঢ়। ত্রিপুরার মতো রাজ্যগুলির জন্য রাজস্ব বিতরণ পুনঃ পর্যালোচনা করা হবে। সাংবাদিক সম্মেলনে জানালো ষোড়শ অর্থ কমিশন। এক্ষেত্রে কেন্দ্রীয় করের 50% অর্থ দাবি করেছে ত্রিপুরা বলেও জানিয়েছে কমিশন। ত্রিপুরার অর্থনীতি সুপরিচালিত এবং রাজ্যের আর্থিক অবস্থা সুদৃঢ়। সাংবাদিক সম্মেলনে এরকমটাই জানিয়েছেন রাজ্য সফররত ষোড়শ অর্থ কমিশন। এক্ষেত্রে কেন্দ্রীয় করের অংশ হিসেবে বর্তমানে 41% থেকে বৃদ্ধি করে 50% অর্থ দাবি করেছে রাজ্য সরকার বলে জানিয়েছেন ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া। As an economist, generally Tripura is a well-managed state. One of the very interesting features of Tripura is that this state now is much less dependent on agriculture, at least in terms of the workforce. Nationally, about 45-46% of the workforce in India is in agriculture. Tripura is close to about 30-31%. So that, when we think of economic transformation, one of the things we think is
how much the urbanization is happening and how much the transition out of agriculture into industry and services is happening. Because generally, the labor productivity output per worker in agriculture tends to be lower than in industry and services. So there is an effort, therefore, there is an underlying objective that the workforce be moved out of agriculture into industry and services. On that transition, certainly Tripura is farther along than India is, but it also, because of the other disadvantages, its per capita income is still a little bit lower than the average of India. But it seems to be catching up. So in general, I read the situation in Tripura very positively and optimistically. And particularly when also we compare with the other northeastern states, Tripura is certainly coming along quite well. Will your last question? States we have visited, practically almost all except maybe one or two have, this is on your second question, they have asked to raise the share of the states from 41 to 50%. Have we checked what the memorandum said? 50% also. So Tripura's recommendation also is to raise the state share, vertical share from 41 to 50%. That has been uniformly the sentiment of the states that we have visited so far. There may be one which said 45%, but largely almost all of them, meaning remaining 16, have said 50%. Northeast, both ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যের জন্য রাজস্ব বিতরণ পুনঃ পর্যালোচনা করা হবে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া। A very important objective of the Finance Commission devolutions has always been some form of equity. That the underlying philosophy is that every state should roughly be able to provide, be in a position to provide similar levels of, economic and social services, meaning education, health, etc. And so there is an effort by বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রিসভার সদস্য এবং রাজ্য সরকারের কর্মকর্তাদের সাথে রাজ্য সচিবালয় বৈঠকের পর দুপুরে রাজ্য অতিথিশালায় সাংবাদিক সম্মেলন করেন ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া। বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে তার হাতে মেমোরেন্ডাম তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কৃষিক্ষেত্রের উপর রাজ্যের নির্ভরতা 30 থেকে 35%, যা জাতীয় গড়ের তুলনায় কম বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ষোড়শ অর্থ কমিশন। ত্রিপুরার নগর উন্নয়ন দ্রুত হারে ঘটছে। ত্রিপুরার মাথাপিছু আয় জাতীয় গড়ের তুলনায় কম, তবুও এটি দেশের অন্যান্য রাজ্যের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে বলেও জানিয়েছে ষোড়শ অর্থ কমিশন। এখনো পর্যন্ত ত্রিপুরাকে নিয়ে 17টি রাজ্য সফর করেছে ষোড়শ অর্থ কমিশন। 3 দিনের রাজ্য সফর শেষে আরো 11 রাজ্যে যাবে ষোড়শ অর্থ কমিশন। উত্তর পূর্ব ভারতের মিজোরাম এবং অরুণাচল প্রদেশ ছাড়া বাকি সব রাজ্য সফর করেছে ষোড়শ অর্থ কমিশন। রাজ্য সফরের সময় নগর সংস্থা, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথেও বৈঠকের সূচি রয়েছে ষোড়শ অর্থ কমিশনের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।